যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমি চাতার আল্লাহর উপর বিশ্বাস রাখলে আল্লাহ সব ঠিক করে দেবে, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে ভরসা রেখে তো বললাম রে ফাতেমা, এখানে আমার ভালোই লাগতেছে, খুব শান্তি, খবরটাও খুব শান্তির হবে। খালি তুই ভাই খাইলি না, কাকে আছে, ভাড়া আছে, গান আছে, ফুফু আছে, সবাই তো আছে। কিরে আইলি না কিনলে কথা কথা না? জি, কিন্তু অফিসে সৌন্দর্যতার থেকে বেশি কাজটাই ইম্পর্টেন্ট। ধন্যবাদ। হ্যাঁ, কাজ করতে গেলে ফ্রেন্ডলি সম্পর্ক হতেই পারে, কিন্তু সেটা শুধুমাত্র কাজের ক্ষেত্রেই, এর বাইরে না। সামিরের জন্য কলেজের ভিতরে কেমন জানি লাগতেছে, খালি মনে পড়তেছে আমার সামির কই আছে। মেহেরিন, আপনার মতো একজন সবই হচ্ছে তোমাকে। যে মানুষগুলোর উপর ভরসা করে তুমি সবকিছু করবে, একদিন ওই মানুষগুলোই তোমাকে চুরমার। সব হারিয়ে যখন একজন মানুষ আবার দাঁড়াতে শুরু করে, ঠিক তখনই যদি তার জীবনে আসে সবচেয়ে বড় ধাক্কা, তাহলে কি সে টিকে থাকতে পারবে? 40 নম্বর পর্ব দেখার পর এখন সবার মাথায় একটাই প্রশ্ন, 41 নম্বর ফাইনাল পর্বে আসলে কি ধামাকা হতে যাচ্ছে? ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন অন করুন, কারণ আমরা নিয়মিত এই ধরনের আপডেট নিয়ে আসি। আর কমেন্টে অবশ্যই লিখে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যেখান থেকেই দেখুন নিজের জেলার নামটা লিখে যান। নাটকের শুরুতেই দেখা যায় সব কিছু হারানোর পর সামির বুঝতে পারে এবার তাকে একাই নিজের ভাগ্য বদলাতে হবে। সে শুরু করে নিজের গার্মেন্টস ব্যবসা, কিন্তু ব্যাংক লোন পাচ্ছে না, পুরনো শত্রুরা বাধা দিচ্ছে, তবুও হার মানে না সে। ধীরে ধীরে তার সততা আর পরিশ্রমে ছোট ছোট অর্ডার আসতে শুরু করে এবং এখান থেকেই শুরু হয় তার নতুন যাত্রা। এদিকে মেহেরিন তখন দেশের শীর্ষ হাসপাতালের ডাক্তার, কিন্তু সামিরের সংগ্রাম দেখে সে বড় একটা সিদ্ধান্ত নেয়, চাকরি ছেড়ে দেয় এবং সামিরের পাশে দাঁড়ায়। তার ম্যানেজমেন্ট স্কিল দিয়ে ব্যবসাকে নতুনভাবে সাজাতে শুরু করে, আর দুজনের পরিশ্রমে ছোট কারখানা হয়ে যায় বড় বিজনেস। অনেক বছর আগে ষড়যন্ত্রে হারিয়ে যাওয়া গ্রামের পুরনো বাড়ি শেষ পর্যন্ত সামির কিনে নেয়। পুরো পরিবার আবার এক হয়ে যায়। গ্রামের মানুষও বুঝতে পারে সামির কখনো ভুল ছিল না। এদিকে ফাহাদের জীবন পুরো ভেঙে পড়ে, সব হারিয়ে সে সিদ্ধান্ত নেয় আমেরিকায় পালাবে। এয়ারপোর্টে পৌঁছে যায়, কিন্তু ঠিক তখনই সবচেয়ে বড় টুইস্ট, পুলিশ তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশনের আগেই। হাতকড়া পরে বুঝতে পারে নিজের লোভই তাকে শেষ করে দিয়েছে। এদিকে সায়রা আর আগের মতো নেই, সে এখন সিদ্ধান্ত নেয় নিজের জীবন নিজেই গড়বে। বোর্ড মিটিংয়ে তাকে নতুন সিইও বানানো হয়। প্রথমে সবাই সন্দেহ করলেও ধীরে ধীরে সে প্রমাণ করে সে একজন স্ট্রং লিডার। সমীর কি তার ব্যবসাকে আরও বড় করতে পারবে? মেহেরিনের সিদ্ধান্ত কি সঠিক ছিল?
ফাহাদ কি আবার ফিরে আসবে প্রতিশোধ নিতে? সায়রা কি সফল সিইও হতে পারবে? নাটকের শেষে একটা ক্লিয়ার ইঙ্গিত, শেষ পর্ব খুব কাছেই এবং সেখানে থাকবে আরও বড় টুইস্ট। এটা আমাদের গল্প। ৪১ নম্বর ফাইনাল পর্ব আসছে আগামীকাল দুপুর ঠিক ১২টায়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর বলুন শেষে কে জিতবে, সামির নাকি সত্য? আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা আজ এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই বিশেষ পর্বটি শুরু করার আগে আমি একটু থামতে চাই, কারণ আজকের গল্পটা শুধু একটা নাটকের গল্প নয়। আজকের গল্পটা হলো সেই মানুষের গল্প যে হাজারবার ভেঙে পড়েছে কিন্তু প্রতিবার উঠে দাঁড়িয়েছে। আজকের গল্পটা হলো সেই ভালোবাসার গল্প যে ভালোবাসা কখনো শেষ হয় না। আজকের গল্পটা হলো সত্যের গল্প, আর সত্যের জয় সব সময় হয়। তো চলুন শুরু করি। এটা আমাদের গল্প, এর ফাইনাল পর্ব। মিউজিক একটু জোরালো হয়, তারপর ধীরে থামে। প্রথম অধ্যায়, ছাই থেকে জন্ম নেওয়া। রাত তখন ৩টে। পুরো শহর ঘুমিয়ে আছে, কিন্তু সামির ঘুমায়নি। সে বসে আছে তার ছোট্ট ভাড়া করা ঘরে, হাতে একটা পুরনো খাতা। সেই খাতায় লেখা আছে তার স্বপ্নের কথা, তার পরিকল্পনার কথা, তার ভবিষ্যতের কথা। একটু থামুন। ৩ বছর আগে সামির ছিল একজন সফল ব্যবসায়ী। তার নিজের বাড়ি ছিল, গাড়ি ছিল, পরিচয় ছিল, সম্মান ছিল। কিন্তু ফাহাদ, সেই বিশ্বাসঘাতক, সেই ষড়যন্ত্রকারী, সব কেড়ে নিয়েছে। মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে, সমাজের চোখে অপরাধী বানিয়ে দিয়েছে, এমনকি নিজের পরিবারকেও সামির থেকে আলাদা করে দিয়েছে। গলা ভারী করুন। সেই রাতে যখন সামিরকে কোর্ট থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল, সেই রাতে সামির একা রাস্তায় দাঁড়িয়েছিল। কোনো গাড়ি নেই, কোনো বাড়ি নেই, কোনো মানুষ নেই, শুধু আছে একটা খালি মানিব্যাগ, একটা পুরনো মোবাইল, আর বুকের ভেতরে একটা জ্বলন্ত আগুন। সেই আগুনের নাম প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা করেছিল সামির, সে আবার উঠবে, সে আবার দাঁড়াবে, সে আবার প্রমাণ করবে সামির কখনো হারে না। এবং তারপর শুরু হলো সেই যাত্রা, যে যাত্রার কথা আজ আমরা বলবো। সামির প্রথমে কাজ নিল একটা ছোট্ট গার্মেন্টস কারখানায়, সাধারণ কর্মীর কাজ। যে সামির একসময় শত শত কর্মীর মালিক ছিল, সেই সামির এখন অন্যের কারখানায় সাধারণ শ্রমিক। লোকে হাসত, দেখো এই হলো সামির সাহেব, কি পড়েছে অবস্থা। কিন্তু সামির মাথা নামায়নি। সে কাজ করেছে, চুপচাপ এক মনে কাজ করেছে। কারখানার প্রতিটা কোণ শিখেছে, কোন সুতা কোথায় লাগে, কোন মেশিন কিভাবে চলে, অর্ডার কিভাবে আসে, ডেলিভারি কিভাবে হয়, সব শিখেছে। ৬ মাসের মধ্যে সামির হয়ে গেল কারখানার সবচেয়ে দক্ষ কর্মী। মালিক তাকে সুপারভাইজার বানালো, তারপর ম্যানেজার। মিউজিক আবেগময় হোক, কিন্তু সামির শুধু চাকরি করতে আসেনি, সে স্বপ্ন দেখছিল, রাত জেগে পরিকল্পনা করছিল, টাকা বাঁচাচ্ছিল। ১ বছরের মধ্যে সে যথেষ্ট টাকা বাঁচালো যা দিয়ে সে একটা ছোট ব্যবসা শুরু করতে পারে। কিন্তু এখানেই আসল সমস্যা শুরু হলো। নাটকীয় সুর। ব্যাংক লোন দেবে না, কারণ সামিরের নামে আগে মামলা ছিল। যদিও খালাস পেয়েছে, তবু ব্যাংকের কাছে সে ঝুঁকিপূর্ণ। পুরনো ব্যবসায়িক পরিচিতরাও মুখ ফিরিয়ে নিয়েছে। সামির ওই মামলার লোক, না না, আমরা ওর সাথে ব্যবসা করব না। আর ফাহাদের লোকেরা তো আছেই। যখনই সামির কোনো অফিসে যায়, কোনো না কোনোভাবে ফাহাদের লোকেরা পৌঁছে যায় আগে, কানে কানে বলে দেয়, ওকে সাহায্য করবেন না, ও বিশ্বাসযোগ্য না। ভারী কণ্ঠে। কিন্তু সামির থামেনি, সে হাল ছাড়েনি। একদিন ভোরবেলা সে গেল পুরান ঢাকার এক পুরনো ব্যবসায়ীর কাছে, রহিম চাচা। এই মানুষটি সামিরের বাবাকে চিনতেন। সামিরের বাবা যখন ছোট ব্যবসা করতেন, রহিম চাচা তাকে সাহায্য করেছিলেন। সামির সেই পুরনো কথা মনে করিয়ে দিল, তার পরিকল্পনা বলল, তার স্বপ্নের কথা বলল। আবেগ দিয়ে বলুন।
রহিম চাচা অনেকক্ষণ চুপ করে শুনলেন, তারপর বললেন, তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন সামির, আর তুমিও তার ছেলে, আমি তোমাকে বিশ্বাস করি। সেদিন রহিম চাচা সামিরকে দিলেন 5 লাখ টাকা ধার হিসাবে, কোনো কাগজ ছাড়া, শুধু বিশ্বাসের ভিত্তিতে। দর্শক, বিশ্বাস করুন, সেই মুহূর্তে সামিরের চোখে জল এসেছিল, কারণ কতদিন পর কেউ তাকে বিশ্বাস করেছে, কতদিন পর কেউ তাকে মানুষ হিসাবে দেখেছে। সেই 5 লাখ টাকা শুধু টাকা ছিল না, সেটা ছিল একটা মানুষের ভরসা, একটা মানুষের বিশ্বাস, একটা নতুন সূচনার প্রতিটা সেলাই পরীক্ষা করল, প্রতিটা কাপড়ের মান দেখল, সময়ের আগেই ডেলিভারি দিল। দোকানদাররা খুশি হল, পরের মাসে আরও বড় অর্ডার দিল। তারপর তারা আরও 2 জন দোকানদারকে পাঠালো। এই ছেলেটা ভালো কাজ করে, বিশ্বাসযোগ্য। ধীরে ধীরে একটু একটু করে সামিরের ব্যবসা বাড়তে লাগল। 2টো মেশিন থেকে 5টা, 5টা থেকে 10টা, 3 জন কর্মী থেকে 20 জন, ছোট্ট ঘর থেকে একটু বড় গোডাউন। কিন্তু এই পথটা মোটেও সহজ ছিল না। প্রতিদিন চ্যালেঞ্জ ছিল। কখনো কাঁচামালের দাম বেড়ে যেত হঠাৎ, কখনো কর্মী অসুস্থ হয়ে পড়ত, কখনো বৃষ্টিতে কারখানায় পানি ঢুকত, কখনো বিদ্যুৎ যেত ঠিক ডেলিভারির আগে। আর ফাহাদের লোকেরা তো ছিলই, সরবরাহকারীদের কাছে গিয়ে বলতো, সামিরকে কাঁচামাল দিও না। ক্রেতাদের কাছে গিয়ে বলতো, সামিরের পণ্য ভালো না। কিন্তু সামির প্রতিটা বাধা পেরিয়েছে, কারণ সততা ছিল তার অস্ত্র, পরিশ্রম ছিল তার ঢাল, আর বিশ্বাস ছিল তার পুঁজি। যে একবার সামিরের পণ্য কিনত, সে বারবার আসত, কারণ সামির কথার মানুষ। সে যা বলতো তা করত, সময় মতো ডেলিভারি, মানসম্মত পণ্য, ন্যায্য দাম, এটুকুই। এই সময়ে সামিরের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছিল, এমন একজন মানুষের আগমন যে সব বদলে দেবে। 3য় অধ্যায়, মেহেরিন, ঝড়ের মাঝে আলো। নরম রোমান্টিক সুর, মেহেরিন। এই নামটা বলতেই মনে হয় একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। মেহেরিন হলো সেই মানুষ যে সামিরের জীবনে সূর্যের মতো এসেছে। যখন সব অন্ধকার ছিল, তখনও মেহেরিন ছিল। আবেগময় কণ্ঠে। মেহেরিন তখন দেশের শীর্ষস্থানীয় একটি হাসপাতালে ডাক্তার হিসেবে কাজ করছে, কার্ডিওলজি বিভাগে। দেশ বিদেশে তার সুনাম। প্রতিদিন শত শত রোগী তার কাছে আসে, জীবন বাঁচানো তার পেশা। কিন্তু ভেতরে ভেতরে মেহেরিন জানে, একটা জীবন আছে যেটা সে এখনো বাঁচাতে পারেনি। সেটা হলো সামিরের জীবন। থামুন। সামির আর মেহেরিন একই পাড়ায় বড় হয়েছে, ছোটবেলার বন্ধু, পরে ভালোবাসা। কিন্তু সামিরের বিরুদ্ধে মিথ্যে মামলা হলে মেহেরিনের পরিবার জোর করে বিয়ে দিয়ে দেয় অন্য জায়গায়। সেই বিয়ে টেকেনি। 3 বছরের মাথায় ডিভোর্স, কারণ মেহেরিন জানত তার মন পড়ে আছে অন্য কোথাও। নরম গলায়। একদিন হাসপাতালের করিডোরে হাঁটছিল মেহেরিন। হঠাৎ দেখল একটা চেনা মুখ, সামির। একজন রোগীকে দেখাতে এসেছে। সেই পুরনো মুখ, একটু পরিবর্তন হয়েছে, চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তির ছাপ। কিন্তু সেই চোখ, সেই দৃঢ় আত্মবিশ্বাসী চোখ একই আছে। মিউজিক আবেগময়। দুজনের চোখাচোখি হল কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডে হাজারটা কথা হয়ে গেল, বিনা শব্দে, বিনা বাক্যে। মেহেরিন একটু এগিয়ে গেল। সামির। সামির চমকে উঠল। মেহেরিন? এরপর যা হলো তা ভাষায় বলা কঠিন। 2টো ভাঙা মানুষ, 2টো একাকী জীবন, পুরনো ভালোবাসা, নতুন পরিস্থিতি। সামির তার কথা বলল মেহেরিনকে, পুরোটা, কিভাবে সব হারিয়েছিল, কিভাবে আবার শুরু করেছে, কি স্বপ্ন দেখছে। দৃঢ় কণ্ঠে। মেহেরিন শুনল, পুরোটা শুনল, তারপর বলল, তুমি কি জানো সামির, তুমি কেন আমার কাছে সবচেয়ে সাহসী মানুষ? সামির বলল, কেন? মেহেরিন বলল, কারণ তুমি হারতে শেখনি, কারণ তুমি থামতে শেখনি। এটাই সত্যিকারের সাহস। সেই রাতে মেহেরিন দীর্ঘ সময় ভাবল, তার জীবন নিয়ে, তার স্বপ্ন নিয়ে, তার ভালোবাসা নিয়ে।
হাসপাতালের চাকরি আছে, সম্মান আছে, অর্থ আছে, কিন্তু তৃপ্তি নেই। কারণ সে জানে সে শুধু রোগীর শরীর ভালো করছে, কিন্তু সামিরকে সাহায্য করতে পারলে সে একটা পুরো স্বপ্নকে বাঁচাতে পারবে, একটা মানুষকে বাঁচাতে পারবে, একটা ভালোবাসাকে বাঁচাতে পারবে। পরদিন সকালে মেহরিন হাসপাতালের প্রধান স্যারের অফিসে গেল, বসল, বলল, স্যার, আমি পদত্যাগ করতে চাই। স্যার চমকে উঠলেন। কি? কেন মেহরিন? এত ভালো ক্যারিয়ার? মেহরিন বলল, স্যার, আমি ডাক্তার হিসেবে শরীর ভালো করি, কিন্তু এখন আমার একটা মানুষের স্বপ্ন সুস্থ করার সুযোগ আছে, সেটা করতে চাই। আবেগময় মিউজিক। স্যার অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, মেহরিন, তুমি কি নিশ্চিত? মেহরিন বলল, জি স্যার, জীবনে এত নিশ্চিত কখনো ছিলাম না। স্যার একটা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, ঠিক আছে, তবে একটা কাজ করো, পার্ট টাইম থাকো, সপ্তাহে 2 দিন রোগী দেখো, বাকি 5 দিন যা করতে চাও করো, তোমার মতো ডাক্তার হারাতে চাই না। মেহরিন রাজি হল। থামুন, হাসির সুর আসুক। এবং তারপর শুরু হল এক অসাধারণ যাত্রা। মেহরিন সামিরের ব্যবসায় যোগ দিল। তার ম্যানেজমেন্টের জ্ঞান, সংগঠনের দক্ষতা, মানুষ পরিচালনার গুণ, এই সব কিছু নিয়ে সে আসলো। আর সামিরের ব্যবসায়িক অভিজ্ঞতা, পরিশ্রম, সততা, এই দুটো মিলে হল এক অসাধারণ দল। মিউজিক উৎসাহী হোক। মেহরিন প্রথমে করল কারখানার একটা সম্পূর্ণ অডিট। কোথায় সময় নষ্ট হচ্ছে, কোথায় টাকা অপচয় হচ্ছে, কোন প্রক্রিয়া আরও উন্নত করা যায়। সে একটা সিস্টেম তৈরি করল। প্রতিটা কর্মীর জন্য স্পষ্ট দায়িত্ব, প্রতিটা অর্ডারের জন্য স্পষ্ট সময়সীমা, কোয়ালিটি কন্ট্রোলের জন্য আলাদা টিম। দ্রুত গতিতে বলুন, উৎসাহ দেখিয়ে 3 মাসের মধ্যে উৎপাদন বাড়ল 40%, অপচয় কমল 60%, ডেলিভারির গতি বাড়ল 30%, ক্রেতাদের সন্তুষ্টি পৌঁছল নতুন উচ্চতায়। মেহরিন তারপর করল মার্কেটিং। সে জানত সামিরের পণ্য ভালো, সেটা সবাইকে জানতে হবে। সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করল, ছোট ছোট ব্যবসায়ীদের নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করল, বড় বায়ারদের সাথে মিটিং করল। আর একদিন, সেই দিন যার জন্য সামির বছরের পর বছর অপেক্ষা করেছে, একটা বিশাল অর্ডার এলো। একটা ইউরোপিয়ান কোম্পানি, 10,000 পিস পোশাকের অর্ডার। তাদের রিপ্রেজেন্টেটিভ এসেছিল কারখানা দেখতে। সামিরের কারখানা দেখে তারা মুগ্ধ হল। মান ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কর্মীরা সুখী, সিস্টেম সুন্দর। মিউজিক বড় হোক। সেদিন রাতে সামির আর মেহরিন বসেছিল ছাদে। আকাশে তার ভালো মানুষদের পথ আটকেছে, নিজের স্বার্থের জন্য অন্যদের জীবন নষ্ট করেছে। কিন্তু দর্শক, একটা কথা মনে রাখবেন, পাপ চিরকাল ঢাকা থাকে না, মিথ্যা চিরকাল টিকে থাকে না, ষড়যন্ত্রের জাল একদিন না একদিন ছিঁড়ে যায়। আর সেই দিনটা ফাহাদের জীবনেও এলো। ফাহাদের পতনের শুরু হয়েছিল একটা ছোট্ট ভুল থেকে। তার কোম্পানির একজন হিসাবরক্ষক, রাহেলা নামের একটি মেয়ে, সে লক্ষ্য করল কিছু অ্যাকাউন্টে অদ্ভুত লেনদেন হচ্ছে। টাকা আসছে কিন্তু রেকর্ড নেই, টাকা যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে জানা নেই। রাহেলা ভয় পেল। ফাহাদ ভয়ঙ্কর মানুষ, যে তার বিরুদ্ধে কথা বলে তার জীবন কঠিন করে দেয়। কিন্তু রাহেলা জানত এই তথ্য লুকিয়ে রাখা মানে নিজেও অপরাধী হওয়া। একদিন রাতে কাউকে না জানিয়ে রাহেলা গেল দুর্নীতি দমন কমিশনের কাছে। রাহেলা হাজির করল সব প্রমাণ, ফাইল, ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, কোটি কোটি টাকার অর্থ পাচার, ট্যাক্স ফাঁকি, মানি লন্ডারিং, সরকারি কন্ট্রাক্টে দুর্নীতি। তদন্ত শুরু হল, ধীরে ধীরে, নীরবে। ফাহাদ জানতেই পারেনি। সে ভাবছিল সব ঠিকঠাক। সামিরের ব্যবসা বাড়ছে দেখে সে বিরক্ত ছিল, কিন্তু ভাবছিল কোনো না কোনোভাবে সামিরকে আবার থামিয়ে দেবে। কিন্তু এবার আর সুযোগ হল না। একদিন সকালে ফাহাদের অফিসে এলো পুলিশ, র্যাব এলো, দুদক এলো, গোয়েন্দা সংস্থার লোক এলো। অফিসের সব ফাইল জব্দ হল, কম্পিউটার জব্দ হল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হল। আর ফাহাদ, সেই অহংকারী, সেই ক্ষমতাবান ফাহাদ, হাত কড়া পড়ে বসে রইল। সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ল।
বড় ব্যবসায়ী ফাহাদ গ্রেপ্তার কোটি টাকার দুর্নীতির অভিযোগে। টেলিভিশনে বড় বড় হেডলাইন, পত্রিকায় প্রথম পাতায় ছবি, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। ফাহাদ ভেবেছিল সে বড় মানুষ, তার টাকা আছে, ক্ষমতা আছে, সংযোগ আছে, কেউ তার কিছু করতে পারবে না। কিন্তু ফাহাদ একটা কথা ভুলে গিয়েছিল, আইন সবার জন্য এক। টাকা দিয়ে হয়তো কিছুদিন পার পাওয়া যায়, কিন্তু চিরকাল না। এবার আসি সেই মুহূর্তের কথায়, যে মুহূর্তটা সবচেয়ে নাটকীয়, সবচেয়ে হৃদয়গ্রাহী। ফাহাদ পালানোর চেষ্টা করল। সে ভাবল আমেরিকায় পালিয়ে যাব, সেখানে গেলে আর কেউ ধরতে পারবে না। সে প্যাক করল তার সবচেয়ে দামি জিনিসপত্র, কিছু টাকা, কিছু গয়না, পাসপোর্ট, এবং গেল এয়ারপোর্টে। বিমানবন্দরে প্রচুর মানুষ। চেক ইন হল, ব্যাগ দেওয়া হলো, বোর্ডিং পাস নেওয়া হলো। ইমিগ্রেশনের দিকে এগোচ্ছে ফাহাদ। মনে মনে ভাবছে, আর মাত্র কয়েক মিনিট, এই লাইন পার হলেই মুক্তি। ঠিক তখন, ফাহাদ সাহেব, একটা কণ্ঠস্বর। ফাহাদ ঘুরে তাকাল। সামনে দাঁড়িয়ে দুজন পুলিশ অফিসার, সিভিল পোশাকে, মুখে কঠিন হাসি। আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। ক্লিক, হাত কড়া পড়ে গেল ফাহাদের হাতে। সেই হাত, যে হাত দিয়ে সে এতদিন মানুষের জীবন নষ্ট করেছে, সেই হাতে আজ হাত কড়া। আশেপাশের মানুষ তাকিয়ে আছে। ফাহাদের মুখ লাল হয়ে গেছে। বললে বিশ্বাস করবেন, এই মানুষটা যে এতদিন অহংকার করেছে, সে কাঁদতে শুরু করল। ছেড়ে দিন আমাকে, আমি ভুল করেছি, আমি সব ঠিক করে দেব। কিন্তু দেরি হয়ে গিয়েছিল, অনেক দেরি। পাপের ফল ভোগ করতেই হয়। আজ না হলে কাল, কাল না হলে পরশু, কিন্তু হয়। সায়রা ছিল একটা খাঁচার পাখি। ফাহাদ তাকে ব্যবহার করত, তার পরিবারের টাকা ব্যবহার করত, তার মাধ্যমে সমাজে নিজের পরিচয় গড়েছিল। কিন্তু ভেতরে সায়রা ছিল একা, একেবারে একা। কিন্তু ফাহাদের গ্রেপ্তারের পর সায়রার সামনে একটা সুযোগ এলো, নিজের পরিচয় গড়ার সুযোগ। তার বাবা মারা যাওয়ার আগে তাকে কিছু শেয়ার দিয়ে গিয়েছিলেন পারিবারিক কোম্পানিতে। ফাহাদ সেই শেয়ার নিজের নামে নিতে চেয়েছিল, কিন্তু পারেনি। সেই শেয়ারের জোরে এখন সায়রা কোম্পানির একজন বড় অংশীদার। কোম্পানির বোর্ড মিটিং, সবাই উপস্থিত, বড় বড় ব্যবসায়ীরা, অভিজ্ঞ পরিচালকরা, আর মাঝে সায়রা, একমাত্র নারী। সবার চোখে প্রশ্ন, এই মেয়ে কি করবে? সায়রা দাঁড়াল, কাঁপছিল হাত, বুকে ভয়, কিন্তু মাথায় স্থির। সে বলল, আমি এই কোম্পানির সিইও হতে চাই। হাসির শব্দ শোনা গেল। কেউ কেউ ফিসফিস করল, এই মেয়ে সিইও, হাসির কথা। কিন্তু সায়রা থামেনি। সে বলল, আমি জানি আপনারা কি ভাবছেন, কিন্তু আমাকে একটা সুযোগ দিন, আমি প্রমাণ করব আমি পারি। সেদিন ভোট হল, অনেক কষ্টে, কিন্তু সায়রা জিতল। আর তারপর শুরু হলো সত্যিকারের যুদ্ধ, সায়রার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোম্পানি তখন ক্ষতির মুখে। ফাহাদের দুর্নীতির কারণে অনেক ক্লায়েন্ট চলে গেছে, ব্যাংক ঋণ মেটানো হয়নি কয়েক মাস, কর্মীরা বেতন পায়নি কয়েক মাস। সায়রা প্রথম কাজ করল, কর্মীদের বেতন দিল, নিজের প্রতিগত সঞ্চয় থেকে। সবাই অবাক, এই মেয়ে নিজের পকেট থেকে বেতন দিচ্ছে। তারপর ব্যাংকে গেল, সততার সাথে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করল, একটা পুনর্গঠন পরিকল্পনা দিল। ব্যাংক বিশ্বাস করল, ঋণ পুনর্গঠনের সুযোগ দিল। তারপর ক্লায়েন্টদের সাথে মিটিং। সায়রা বলল, আমি ফাহাদ না, আমি সায়রা, আমি নতুনভাবে শুরু করছি, আপনারা আমাকে একটা সুযোগ দিন। কিছু ক্লায়েন্ট ফিরে এলো, নতুন ক্লায়েন্টও যুক্ত হল। সায়রা রান্না করতে ভালোবাসে, তার মায়ের হাতের রান্নার গন্ধ তার মনে আছে। সে মায়ের রেসিপি দিয়ে কিছু খাবার বানালো। তারপর কিছু বন্ধুকে ডাকল। কেউ কেউ বলল, তুমি ব্যবসা করছো না কেন, এই খাবারগুলো তো দারুণ। সায়রা ছোট করে শুরু করল, অনলাইনে খাবার বিক্রি করল, ধীরে ধীরে জনপ্রিয় হল। তারপর একটা ছোট ক্যাফে খুলল। আর এখন ঢাকা শহরের সবচেয়ে জনপ্রিয় ক্যাফেগুলোর মধ্যে একটা, সায়রার ক্যাফে, যেখানে জল খাবার দেওয়া হয় ভালোবাসার মশলা দিয়ে। একদিন এক রিপোর্টার জিজ্ঞেস করল, সায়রা আপা, আপনার সাফল্যের রহস্য কি? সায়রা বলল, ভয়কে জয় করা। যখন সবাই বলেছে পারব না, তখনও বিশ্বাস রেখেছিলাম।
নিজের উপর বিশ্বাস সবচেয়ে বড় শক্তি। সত্যিই তাই, নিজের উপর বিশ্বাস, এটাই সব। ওবার আসি গল্পের সেই অংশে যেটা আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে, সামিরের পুরনো বাড়ি ফিরে পাওয়া। সামিরের বাবার হাতে গড়া বাড়ি, গ্রামে, পদ্মার কোলে ছোট্ট একটা গ্রামে। সেই বাড়িতে সামির শৈশব কাটিয়েছে। সেই বাড়ির উঠানে সে প্রথম হাঁটতে শিখেছে। সেই বাড়ির পুকুরে সে সাঁতার শিখেছে। সেই বাড়ির আম গাছের নিচে বসে স্বপ্ন দেখেছে। কিন্তু ফাহাদের ষড়যন্ত্রে সেই বাড়ি চলে গিয়েছিল। মিথ্যা মামলায় জোর করে সামির স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছিল। বাড়িটা বিক্রি হয়ে গিয়েছিল, অন্যের হাতে চলে গিয়েছিল। সামির রাতে ঘুমাতে পারত না। চোখ বন্ধ করলে সেই বাড়ির ছবি আসত, বাবার মুখ আসত, মায়ের হাতের রান্নার গন্ধ আসত। কিন্তু এখন সামিরের হাতে অর্থ আছে, ব্যবসা আছে, সাফল্য আছে। সে খোঁজ নিল সেই বাড়িটার, জানল যে কিনেছিল সে আসলে ফাহাদের লোক ছিল। ফাহাদের গ্রেপ্তারের পর তার সব সম্পত্তি তদন্তের আওতায় আসে এবং বের হয় সেই বাড়িটা মূলত অবৈধভাবে নেওয়া হয়েছিল। বাতাসে মাটির গন্ধ। সামির মনে মনে বলল, বাবা, আমি ফিরে এসেছি। এই মুহূর্তটাই ছিল সামিরের সত্যিকারের জয়। টাকা নয়, ব্যবসা নয়, এই মাটি, এই বাড়ি, এই পরিবার, এই ভালোবাসা, এটাই জয়। সপ্তম অধ্যায়, সামিরের ব্যবসা, একটি সাম্রাজ্যের জন্ম। এবার আসি সামিরের ব্যবসার কথায়, কারণ এই গল্পটা শুধু ব্যক্তিগত নয়, এই গল্প একটা দেশের গল্প। গর্বিত কণ্ঠে। সামিরের ছোট্ট গার্মেন্টস কারখানা আজ কোথায়? সেই দুটো সেলাই মেশিন, সেই ছোট্ট ঘর, সেখান থেকে শুরু করে আজ কোথায় পৌঁছেছে চলুন দেখি দ্রুতগতিতে। প্রথম বছরে 10 জন কর্মী, 5টি মেশিন। দ্বিতীয় বছরে 50 জন কর্মী, ঢাকায় নিজস্ব কারখানা। তৃতীয় বছরে 200 কর্মী, ইউরোপে রপ্তানি শুরু। চতুর্থ বছরে 500 কর্মী, আমেরিকায় অর্ডার। পঞ্চম বছরে 1000 কর্মী, 3টি কারখানা। গর্বিত, আবেগময়, কিন্তু সংখ্যাটাই সব না। সামিরের কারখানায় কর্মীরা সুখী, ন্যায্য বেতন, সুস্থ পরিবেশ, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসার সুবিধা, সন্তানদের পড়াশোনার সুযোগ। আবেগময় কণ্ঠে। একদিন সামির কারখানায় হাঁটছিল। একজন মহিলা কর্মী এগিয়ে এলেন, বললেন, স্যার, আপনাকে ধন্যবাদ। সামির বলল, কেন? মহিলা বললেন, আপনার কারখানায় কাজ করে আমার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারছি, সে ডাক্তার হবে বলেছে। থামুন। আবেগময়। সামির চোখের জল চাপল। বলল, আপনার মেয়েকে বলবেন সামির ভাই দোয়া করেছেন। দর্শক, এটাই হলো সত্যিকারের সাফল্য। শুধু নিজে ভালো থাকা নয়, অন্যের জীবন ভালো করা। সামির সেটা করতে পেরেছে। উৎসাহী। মেহেরিন এই কারখানার একজন অংশীদার এবং সে তার মেডিকেল জ্ঞান ব্যবহার করে কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। কারখানায় একটা মেডিকেল ক্লিনিক আছে, সপ্তাহে 2 দিন ডাক্তার আসেন। এখন সে হাজারো কর্মীর স্বাস্থ্য নিশ্চিত করছে। সে একজন ব্যক্তির জীবন বদলাতে সাহায্য করছে। সেই ব্যক্তির ব্যবসা হাজার মানুষের জীবন বদলাচ্ছে। একটা পাথর জলে ফেলুন, ঢেউ ছড়িয়ে পড়ে। মেহেরিন সেই ঢেউ তৈরি করেছে। আবেগময়। আর ব্যক্তিগতভাবে মেহেরিন কি সুখী? হ্যাঁ, অনেক বেশি সুখী, কারণ সে এখন সেই মানুষের পাশে আছে যাকে সে ভালোবাসে। প্রতিদিন সকালে উঠে দেখতে পায় সামিরকে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে কথা বলে, স্বপ্ন ভাগ করে নেয়, লড়াই ভাগ করে নেয়, জয় ভাগ করে নেয়। উষ্ণ কণ্ঠে। একদিন মেহেরিনকে জিজ্ঞেস করা হলো, আপনি কি কখনো মনে করেন হাসপাতালের চাকরি ছাড়া উচিত হয়নি? মেহেরিন হাসল, বলল, না, কারণ সেদিনের সেই সিদ্ধান্তটা নেওয়ার সাহস না থাকলে আজকের এই মেহেরিন তৈরি হতো না। থামুন। দর্শক, জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন বেছে নিতে হয়, নিরাপদ পথ নাকি সাহসী পথ, নিশ্চিত ভবিষ্যৎ নাকি অনিশ্চিত স্বপ্ন। কিন্তু মনে রাখবেন, সেরা জিনিসগুলো সবসময় ঝুঁকির অপর পাশে থাকে। মেহেরিন সেই ঝুঁকি নিয়েছিল আর জিতেছে। নবম অধ্যায়, সত্যের বিজয়গান। সামিরের প্রতিবাদ নয়, প্রতিষ্ঠা। গম্ভীর, গর্বিত। এই অধ্যায়টা একটু আলাদা। এই অধ্যায়ে আমরা কথা বলবো সামির কিভাবে সত্যকে প্রতিষ্ঠা করেছে। ধীরে বলুন। যখন সামিরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল, তখন অনেকে তার বিরুদ্ধে কথা বলেছিল। গ্রামে বলা হয়েছিল সামির অপরাধী, সমাজে বলা হয়েছিল সামির বিশ্বাসযোগ্য না, এমনকি তার নিজের পরিবারের কেউ কেউ সন্দেহ করেছিল। ভারী কণ্ঠে। সেই ক্ষতটা কখনো পুরোপুরি সারে না। মানুষের মুখের কথা শরীরে কাটে না,
কিন্তু মনে কাটে, আর সেই ক্ষত অনেক গভীর। দৃঢ় কিন্তু সামির এক অসাধারণ কাজ করেছে। সে প্রতিশোধ নেয়নি, সে কারো বিরুদ্ধে লড়াই করেনি, সে শুধু নিজেকে প্রমাণ করেছে, নিজের কাজ দিয়ে, নিজের সততা দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে। উষ্ণ কণ্ঠে আজ সেই গ্রামের মানুষ বলে, সামির আমাদের গর্ব।